আচ্ছা, আমি আজকে তোমাদের নতুন টপিক শুরু করব। তোমাদের সিটি তো খেয়াল আছে না? আর সামনে 18 তারিখ তোমাদের সিটি সিলেবাসও দেওয়া আছে। ডেট টাইমটা কখন দিবা তোমাদের সিটির? 10টার সময় দিই মিস। করে টু ইম্পাওয়ার রেকর্ড করলে ভালো হইতো। আচ্ছা, রেকর্ড অন করে নেই, ভুলে গেছে। ওকে, ড্যাম জিনিসটা হচ্ছে কি, ড্যামস আর ডিফাইন্ড অ্যাজ ব্যারিয়ার্স, ব্যারিয়ার হিসেবে কাজ করে কনস্ট্রাক্টেড অন রিভার, রিভারের উপর যেটাকে কনস্ট্রাকশন করা হয় টু ইম্পাউন্ড ওয়াটার, ওয়াটারকে বাধা দেওয়ার জন্য, ধরে রাখার জন্য। ঠিক এরকম ওয়াটারকে ধরে রাখার জন্য ড্যামের অনেক ধরনের কাজ আছে, তার মধ্যে একটা হচ্ছে ওয়াটারকে এরকম ধরে রাখার জন্য আমরা ড্যাম ইউজ করি। পারপাস অফ ড্যাম, পারপাস গুলো কি কি? পাওয়ার জেনারেশনে ইউজ করে, ইরিগেশনে ইউজ করে, ফ্লাড কন্ট্রোল, ওয়াটার সাপ্লাই, ডাইভারশন অফ এ রিভার, ফর মেকিং এ লেক, এইসব কাজে আমরা ড্যাম ইউজ করে থাকি। এরপর দেখো একটা ড্যামের, এই যেটা হচ্ছে ফিগার, একটা ড্যামের বিভিন্ন পার্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে এখানে। তো এটা হচ্ছে যদি ড্যাম হয় তাহলে আপ স্ট্রিম সাইড হচ্ছে এ পোর্শন, ডাউন স্ট্রিম সাইড হচ্ছে এ পোর্শন। তাহলে হচ্ছে আপ স্ট্রিম সাইডের হিলটা কি? ওয়েন দ্য ড্যাম কামস ইন কন্ট্যাক্ট উইথ দ্য গ্রাউন্ড, যখন ড্যাম গ্রাউন্ডের সাথে কন্ট্যাক্ট আসে অন দ্য আপ স্ট্রিম সাইড। এই যে আপ স্ট্রিম সাইডে ড্যামের যে পোর্শনটা থাকে নিচের সাইডে, সেটা হচ্ছে বলা হয় হিল, গ্রাউন্ডের সাথে যে কন্ট্যাক্টে থাকে সেটাকে বলা হয় হিল। when the dam comes in contact with the ground on the downstream side, ডাউনস্ট্রিম সাইডে গ্রাউন্ডের সাথে যে ড্যামের যে কানেকশন থাকে, যে পয়েন্টটা, সেটাকে বলা হয় টো। অ্যাবাটমেন্ট, দ্য ভ্যালি সাইডস অন হুইচ দ্য ড্যাম রেস্টস, যে ড্যামটা তো হচ্ছে দুই সাইডে দুইটা অ্যাবাটমেন্ট, ওটাকে বলা হচ্ছে। আমি যদি আরেকটা ফিগার দেখাই তোমাদের, এই ফিগারটা দেখো, এটা পুরোটা যদি ড্যাম হয়, হ্যাঁ, ড্যামটা এই সাইডে হচ্ছে কি একটা পোর্শনের উপর হচ্ছে কি সাপোর্ট করা আছে, এই সাইডে একটা পোর্শনের উপর সাপোর্ট করা আছে। তো এই সাপোর্ট গুলোকে বলা হচ্ছে, একটাকে লেফট অ্যাবাটমেন্ট, একটাকে রাইট অ্যাবাটমেন্ট। তো এটাই বলতে চাচ্ছি, অ্যাবাটমেন্ট কি? দ্য ভ্যালি সাইড, যে সাইডের উপরে অন হুইচ দ্য ড্যাম স্ট্রাকচার রেস্ট, ড্যাম স্ট্রাকচারটা যেটার উপর রেস্ট করে সেটাকে বলা হচ্ছে অ্যাবাটমেন্ট। ফ্রিবোর্ড, ফ্রিবোর্ড সম্পর্কে তোমাদের আইডিয়া আছে? ফ্রিবোর্ড কি? আচ্ছা, ফ্রিবোর্ড হচ্ছে, ধরো এখানে যদি আমরা দেখি, দ্য লেভেল ডিফারেন্স বিটুইন দ্য টপ অফ দ্য ড্যাম ওয়াল অ্যান্ড হাইয়েস্ট স্টোরেজ লেভেল। এখানে তুমি যদি চিন্তা করো নর্মাল কথায়, আমার হাইয়েস্ট ড্যামটা হচ্ছে কোথায়? এটা হাইয়েস্ট ড্যাম লেভেল হচ্ছে, টপ হচ্ছে কি, টপ ড্যাম হচ্ছে কি এই পোর্শনটা, আর হাইয়েস্ট ওয়াটার লেভেল হচ্ছে কি এটা। তাহলে সেটাকে বলা হচ্ছে কি ফ্রিবোর্ড। এটা হচ্ছে জেনারেলি বলে, কিন্তু আমরা এখানে ফিগারে যেটা দেখতেছি সেখানে দেখো, সেখানে বলতে চাচ্ছে আমি যখন
নর্মাল ওয়াটার লেভেল থাকবে, নর্মাল ওয়াটার লেভেল থেকে আমার যে পোর্শন পর্যন্ত ড্যামের হাইট পর্যন্ত আমার কি ওয়াটারটা উঠবে ম্যাক্সিমাম ওয়াটার লেভেলের উপরে, যেটা পর্যন্ত আমার হচ্ছে কি আমি ম্যাক্সিমাম ধরে নিব যে এর উপরে আর পানি উঠবে না। কারণ হচ্ছে কি জানো, এর উপরে তোমার যদি আরো পানি উঠতে যায় তখন হচ্ছে কি এটা কি করবে, ওইটা ক্রেস্টের উপরে যদি উঠে যায় তাহলে আলটিমেটলি হচ্ছে এই ড্যামটা ফেল করবে। তো ওই জন্য কি করা হয়, ড্যামের পানি যাতে এই লেভেলের উপরে না উঠে এই জন্য এখানে দেখো একটা পোর্শন আছে যেটা কিনা হচ্ছে এক্সট্রা পানিকে এই পাশে রিমুভ করে দেয়, তো সেটাকে বলা হচ্ছে স্পিলওয়ে। তো দেখো স্পিলওয়ে এখানে লাস্টে দেওয়া আছে, ইট ইজ দ্য অ্যারেঞ্জমেন্ট মেড ইন এ ড্যাম ফর ড্রেনিং দ্য এক্সেস ওয়াটার অফ দ্য রিজার্ভার টু দ্য ডাউনস্ট্রিম সাইড। মানে হচ্ছে যখনই আমার নর্মাল ওয়াটার লেভেলে থাকলে তো ঠিক আছে, সমস্যা নাই, ম্যাক্সিমাম ওয়াটার লেভেলও দেওয়া আছে, এর দূর পর্যন্ত আমার ম্যাক্সিমাম ওয়াটার লেভেল, কিন্তু এর বেশি যখন উঠবে তখন হচ্ছে কি আমার ড্যামের জন্য একটা রিস্ক হয়ে যাবে, একসময় উঠতে উঠতে দেখা যাবে এটা ড্যামের ক্রেস্ট থেকেও বেশি হয়ে যাবে, তো আলটিমেটলি ড্যামের ক্রেস্টের উপর ফল করলে একসময় ড্যাম সহ ফল করতে পারে, ফেল করতে পারে। তো সেই ক্ষেত্রে করা হয় কি যতই পানি যাতে আমার এই পোর্শনের উপরে আর না উঠে, ড্যাম যাতে ফেল না করে অথবা ভেঙে না পড়ে, এই জন্য যে এক্সট্রা পোর্শনের পানিটা আছে সেই এক্সট্রা পোর্শন পানিটা হচ্ছে ম্যাক্সিমাম ওয়াটার লেভেলের উপরে যে এক্সট্রা পানিটা উঠে সেই পানিটাকে এই স্পিলওয়ে দিয়ে বের করে ডাউন স্ট্রিম সাইডে পাঠানো হয়, জাস্ট বিকজ আমার ড্যামটাকে সেফ রাখার জন্য। এই জিনিসটাকে বলা হচ্ছে স্পিলওয়ে, আর এই ডিফারেন্সটাকে বলা হচ্ছে ফ্রিবোর্ড। এরপর দেখো গ্যালারিজ, এ স্মল রুম লেফট উইদিন দ্য ড্যাম ওয়াল ফর চেকিং অপারেশন। এখানে দেখো এরকম ড্যামের ভিতরে কিছু স্মল রুম থাকে, সেটা কি করে, কন্ট্রোল করে ওয়াটার ফ্লোটাকে কন্ট্রোল করে, অথবা হচ্ছে কি ড্যামের যে কাজ সেটাকে কখন তুমি হচ্ছে কি ফ্লো বাড়বে কমবে সেই জিনিসটাকে কন্ট্রোল করার জন্য এরকম গ্যালারি থাকে। Diversion tunnel. These are the tunnels which are constructed beforehand for diverting the river water. ডাইভারশন থেকে বোঝা যাচ্ছে যে রিভার ওয়াটার যেটা আছে সেটাকে ডাইভার্ট করবে, এটার নাম এই জন্যই হচ্ছে ডাইভারশন টানেল। দ্য এরিয়া অফ ড্যাম সাইট ইজ thus left dry to carry out the dam construction. এখানে যদি একটু দেখো ফিগারটা, ধরো আমি এই পোর্শনে একটা ড্যাম কনস্ট্রাক্ট করব, আমি যেটা দেখাচ্ছি এই পোর্শনে একটা ড্যাম কনস্ট্রাক্ট করব, কিন্তু এখানে যেহেতু পানি আছে এই জন্য হচ্ছে কি আমি পানির জন্য আমার ড্যাম কনস্ট্রাকশন করা যাচ্ছে না, তো এই জায়গাটাতে আমাকে কি করতে হবে, ড্রাই করতে হবে, ঠিক আছে, এইটার পোর্শনটাই কিংবা এটার আশেপাশের পোর্শনটাতে আমাকে কি করতে হবে, ড্রাই করতে হবে। তো এই জন্য আমি দেখো এখানে ঠিক এই পোর্শনে এসে একটা এক্সট্রা আর একটা দেখো ওয়ে ক্রিয়েট করছি। এই এক্সট্রা একটা ওয়ে ক্রিয়েট করার জন্য এখানে যে এই পোর্শনে যে পানিগুলো আছে কিংবা এই পোর্শনে যে পানিগুলো আছে সেগুলো হচ্ছে কি সব সাইডের পানিগুলো এই বরাবর ফ্লো করে এই ডাইভারশন টানেল বরাবর পানি ফ্লো করতে পারবে। তো এদিকে এই পানিগুলো সব যখন এদিকে ফ্লো করবে ডাইভারশন টানেল বরাবর, তাহলে এই জায়গাটা হচ্ছে কি আমার ড্যাম সাইডটা হচ্ছে কি আলটিমেটলি ওয়াটার ফ্লো কমে আসবে, ড্রাই হয়ে যাবে, তো এটাকে বলা হচ্ছে ডাইভারশন টানেল। এটাই দেখো, দিস আর দ্য টানেলস হুইচ আর কনস্ট্রাক্টেড বিফোর হ্যান্ড ফর ডাইভার্টিং দ্য রিভার ওয়াটার। রিভারের যে ওয়াটার সেটার জন্য ডাইভার্ট করার জন্য আমরা যে টানেল ইউজ করি সেটাকে বলা হচ্ছে ডাইভারশন টানেল। দ্য এরিয়া অফ ড্যাম সাইট ইজ দাস লেফট ড্রাই টু ক্যারি আউট ড্যাম কনস্ট্রাকশন। ড্যাম যখন কনস্ট্রাক্ট করবো ওই জায়গাটাকে আমার কি করতে হবে, ড্রাই করতে হবে। ওই ড্রাই করার সুবিধার জন্য আমরা কি করি, এই ড্রাই এরিয়াটাকে ড্রাই করার সুবিধার জন্য এখানে যে পানির ফ্লো আছে সেই পানির ফ্লোটার মুভমেন্টটাকে আমরা চেঞ্জ করে দিই। সে চেঞ্জ করে দেওয়ার জন্য সে কি করে ডাইভারশন টানেল ক্রিয়েট করি, যাতে আমার মুভমেন্ট এখানে যে পানির মুভমেন্ট ছিল সেগুলো হচ্ছে কি সব এই ডাইভারশন টানেল দিয়ে পাস করে, আর এখানে হচ্ছে কি আমার ড্যাম কনস্ট্রাকশনটা ইজিয়ার হয়। ডেফিনেশন গুলো বুঝে গেছে? ম্যাডাম গ্যালারিটা বুঝিনি। গ্যালারি হচ্ছে তোমার তো ড্যাম তো শুধুমাত্র হচ্ছে কি ইটের পর ইট হচ্ছে কি ড্যাম হবে না, ওখানে হচ্ছে কি বিভিন্ন কাজ করার জন্য আমার ছোট ছোট রুম থাকে। তোমার এখানে দেখে মনে হচ্ছে কি ধরো একটা জানালার মতো, তো এখানে হচ্ছে যে গ্যালারি কিছু জায়গা খালি থাকে, সেসব জায়গায় হচ্ছে কি ড্যামের চেক ফর চেকিং অপারেশন মিনস হচ্ছে কি তুমি ফ্লো কি করবা, ওখানে তো কি বিভিন্ন কি থাকবে, ফ্লো কি তুমি ধরো ইয়া থাকবে, গেট থাকবে, ঠিক আছে, সেগুলোকে কি করবা, খুলবা নাকি বন্ধ করবা, ঠিক আছে, পানিটা কি কি এখন
স্টোর করবা নাকি পানিটাকে এখন ছেড়ে দিবা, এসব কিছু কাজ কন্ট্রোল করার জন্য কিছু স্মল রুম থাকে। তুমি আরো ক্লিয়ার যদি করতে চাও, তুমি গুগলে সার্চ দিও গ্যালারিজ ইন ড্যাম দিয়ে সার্চ দিলে তুমি আরো ডিটেল ফিগার পাবা। ঠিক আছে, এখানে তো জাস্ট হচ্ছে কি দেখাচ্ছে, একটা বইয়ের ফিগার, কোন রকম একটা ফিগার দেখাচ্ছে যেখানে দিয়ে বুঝাচ্ছে তোমাদের স্মল রুম, কিন্তু তুমি যদি ভিতরে কিভাবে থাকে সেটা যদি দেখতে চাও, তুমি গ্যালারিজ ইন ড্যাম দিয়ে সার্চ দিও, তুমি দেখবা অনেক ডিটেল ইনফরমেশন পাবা। আলটিমেটলি এটার কাজ হচ্ছে আমার যে ড্যামের, ধরো আমি এখানে যে ওয়াটার ফ্লো করবে, ঠিক আছে, এখানে আমার একটা গেট আছে, হ্যাঁ, এই গেটটা কি করতে হবে, আমাকে খুলতে হবে, বন্ধ করতে হবে, ধরো, ঠিক আছে, এইসব কাজগুলো আমাকে কোথায় কন্ট্রোল করব, এটাকে এসব কন্ট্রোলিং পাওয়ার গুলো কোথায় থাকবে, এই স্মল রুমগুলোতে থাকবে। বুঝা ম্যাম গেছে? আপনি কি ব্রিক ড্যাম পড়াচ্ছেন? রাবার ড্যামের গঠন কি আলাদা? আমি এখানে ওভারঅল ড্যাম পড়াচ্ছি, ঠিক আছে। এখন তুমি, আমরা যখন এর পর টার্মে পড়বো সেখানে দেখবা ক্লাসিফিকেশন আছে কিছু ধরনের, ওখানে বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশনে বিভিন্ন ধরনের, এটা হচ্ছে কি জেনারেল ডেফিনেশন, যে সব প্রতিটা ড্যামের কি হয়, হিল থাকে, টো থাকে, সুইচওয়ে থাকে, ফ্রিবোর্ড থাকে, স্পিলওয়ে থাকে, এটা হচ্ছে জেনারেল ড্যাম। এরপর তুমি যখন ক্লাসিফিকেশনে যাবা বিভিন্ন ধরনের ড্যামের, তখন বিভিন্ন ধরনের কি থাকবে টার্ম, আরো নতুন নতুন টার্ম আসতে পারে, এটা হচ্ছে কি জেনারেল। তুমি যখন আরো যাবা সামনে, তুমি যদি জানতে চাও, তুমি ইয়া করো, ফিগার অফ এ রাবার ড্যাম দিয়ে সার্চ দাও, ফিগার অফ এ রাবার ড্যাম দিয়ে সার্চ দিলে তো তুমি কি পাবা, ও রাবার ড্যামের যে তোমার গঠনগুলো, সেই গঠনগুলো তুমি পাবা। তুমি এখন যদি একটা সার্চ দাও ফিগার অফ এ জেনারেল ড্যাম, তখন তুমি এই ফিগারটা পাবা। বুঝা গেছে? ইয়েস ম্যাম। এরপর দেখো, এটা যেমন দেখো এখানে, এটা হচ্ছে কি ম্যাক্সিমাম ওয়াটার লেভেলের উপরে যখন চলে যাচ্ছে, দেখো আমার এক্সট্রা পানিগুলোকে কি করতেছে এখানে, দেখো ড্যামের ক্রেস্ট হচ্ছে অনেক উপরে, কিন্তু এর উপর আমি যদি এতটুকু পানি অ্যালাউ করি, সে সব পানিগুলো কি করবে, ড্যামের উপর দিয়ে ফ্লো করবে, আলটিমেটলি ড্যামটাও কি করবে, ফেল করবে। তো এখানে একটা পোর্শন পর্যন্ত উঠার পরে অতিরিক্ত পানিগুলোকে দেখো এদিকে কি করে দেওয়া হয়, বের করে দেওয়া হয়। এটাই হচ্ছে কি আমরা যেটা দেখছি স্পিলওয়ে, এই স্পিলওয়ে। এরপর দেখো এখানে ফিগারটা দেখাইছে খুব সুন্দর করে, ক্রেস্ট দেওয়া আছে ড্যামের, প্রিন্সিপাল স্পিলওয়ে, যে প্রিন্সিপাল স্পিলওয়ে দিয়ে হচ্ছে কি আমার এক্সট্রা ওয়াটার গুলো চলে যাচ্ছে তো ডাউন স্ট্রিম সাইডে, এখানে আপ স্ট্রিম সাইডে এটাকে বলা হয় হিল। তারপরে দেখো লেফট অ্যাবাটমেন্ট আছে, রাইট অ্যাবাটমেন্ট, আপ স্ট্রিম স্লোপ, ডাউন স্ট্রিম স্লোপ, এগুলো ফিগার দেওয়া আছে। এরপর দেখো টাইপস অফ ড্যাম। এখানে টাইপস অফ ড্যামে যদি দেখো, আচ্ছা দেখো এখানে যদি টাইপ গুলো দেখো, টাইপ হচ্ছে যে তিন ধরনের, সরি দুই ধরনের, একটা ম্যাসোনারি ড্যাম, একটা হচ্ছে আর্থ ড্যাম। ম্যাসোনারি ড্যামটা কি, ইট ইজ অলসো কল্ড কনক্রিট ড্যাম। কনক্রিট ড্যামটাকে বলা হচ্ছে ম্যাসোনারি ড্যাম, সেটা হচ্ছে ম্যাসিভ কনক্রিট স্ট্রাকচার হবে, এদের হ্যাভি ওয়েটের জন্য এগুলো দরকার হচ্ছে কি, যেহেতু ওয়েট বেশি এই জন্য এদের ফাউন্ডেশনটা কি হতে হবে, সলিড এবং স্ট্রক রক ফাউন্ডেশন হতে হবে। তো ম্যাসোনারি ড্যাম হচ্ছে তিন ধরনের হয়, একটা হচ্ছে গ্র্যাভিটি ড্যাম। দিস আর আমি যদি ফিগারটা একটু দেখি গ্র্যাভিটি ড্যামের, যেমন দেখো এখানে ফিগারগুলো একটু জটিল, তোমাদের এই ফিগারগুলো আঁকার মোটেও দরকার নাই, আমি জাস্ট এই ফিগারটা তোমাদের দেখানোর জন্য, প্লাস তোমাদের বিভিন্ন যদি আগ্রহ থাকে তোমাদের বিভিন্ন পোর্শন গুলো তোমরা যদি দেখতে চাও কেমন, ওইটার জন্য এই ফিগারগুলো নেট থেকে নেওয়া। কিন্তু গ্র্যাভিটি ড্যামটা দেখতে আসলে এরকম, তোমাদের বইয়ের যে ফিগারগুলো ছিল ওগুলো বেশি অস্পষ্ট ছিল, ওই জন্য আমি আর বইয়ের ফিগারগুলো নিয়ে নাই, তোমরা বইয়ের ফিগারগুলো আঁকলেই হবে। এখানে দেখো গ্র্যাভিটি ড্যামটা দেখতে কিরকম, these are massive wall-like structures of concrete in which the whole weight acts vertically downward. যেহেতু কনক্রিটের স্ট্রাকচার এটা হচ্ছে হোল ওয়েট হচ্ছে নিচের দিকে কাজ করে, the entire force acting on the dam wall is transmitted onto the foundation.
ফাউন্ডেশনে পুরো লোডটা ট্রান্সফার করে। দেয়ারফর এ ড্যাম অফ দিস কাইন্ড ইজ বিল্ড হোয়ার দ্য ফাউন্ডেশন রক ইজ ভেরি স্ট্রং অ্যান্ড স্টেবল। এই ধরনের ড্যামটা বিল্ড করা হয় যেটার জন্য যেখানে হচ্ছে কিনা ফাউন্ডেশন রকটা হবে কি, যেহেতু এটা কনক্রিট স্ট্রাকচার, আমার ফাউন্ডেশন রকটা হতে হবে স্ট্রং এবং স্টেবল। এরপর দেখো বাট্রেস ড্যাম, এটা একটু আগে ফিগারটা আমরা দেখি, এরকম ফিগার বাট্রেস ড্যাম। তারপর এরকম হচ্ছে কি, দেখো এরকম শেপের কিছু কি থাকবে, সাপোর্ট থাকবে। যদি ফিগারটা আরেকটু খেয়াল করো, বাট্রেস ড্যাম, এগুলো বাট্রেস ড্যাম, এরকম ফিগারে সাপোর্ট থাকবে। এই যে এখানে যদি দেখো, এই ফিগারগুলো দরকার নাই তোমাদের, তোমরা যদি এই ফিগারটাই দেখো তাহলে আরেকটু ক্লিয়ার হবে। বাট্রেস ড্যাম কি? Buttress dams are dams in which the face is held up by a series of support. এখানে দেখাচ্ছে এই যে ফেসটাকে অনেকগুলো সিরিজ অফ সাপোর্ট দিয়ে ফেসগুলোকে থাকে। These are concrete structures in which there is a deck slope upstream and which takes the entire load. এটা হচ্ছে আপস্ট্রিমে ডেক স্লোপ থাকে, যেটা হচ্ছে কিনা পুরোপুরি লোডটা ক্যারি করে। ইট ইজ সাপোর্টেড ফ্রম বিহাইন্ড বাই ওয়ালস। এই যে এই জিনিসটা ডেকটা কি করে, এরকম সাপোর্ট দ্বারা পিছন থেকে সাপোর্ট দেওয়া থাকে, সেগুলোকে বলা হচ্ছে বাট্রেস। দ্য বাট্রেসেস আর ফার্দার স্ট্রেনথেনড বাই ক্রস ওয়ালস কল্ড স্ট্রুট। এই যে বাট্রেস গুলো আবার একটার সাথে একটা হচ্ছে ক্রস ওয়াল দিয়ে কি থাকে, ক্রস স্ট্রাকচার থাকে, এদের মধ্যে ক্রসিং থাকে। তো ক্রসিং থাকলে হচ্ছে কি, তাহলে এটা আরো স্ট্রং হয়, সেগুলোকে বলা হয় কি, স্ট্রুট। The dams can be built on comparatively less strong foundation. কেন? এটা হচ্ছে আরেকটু কম স্ট্রং ফাউন্ডেশনে করা যায়, কারণ লোডটা ডিস্ট্রিবিউট হয়ে যায় ওভার দ্য লার্জ এরিয়া। যেহেতু এটা হচ্ছে কি সাইজে বড়, এটা আরো বড় এরিয়াতে ডিস্ট্রিবিউট হয়ে যায় লোড, এই জন্য হচ্ছে কি ফাউন্ডেশনটা তুলনামূলক গ্র্যাভিটি ড্যাম থেকে একটু কম হলেও সমস্যা নাই। এরপর দেখো আর্চ ড্যাম কি? এটা হচ্ছে আর্চ ড্যাম। আমি আগে শেষ করি তারপর কথা বলিও, আগে শেষ করি। আমি কয়েকটা স্লাইড শেষ করার পর জিজ্ঞেস করবো, তখন জিজ্ঞেস করিও। এরপর দেখো আর্চ ড্যামটা কি? আর্চ ড্যামটা হচ্ছে এরকম শেপের আর্চ ড্যাম। In these concrete dams, the wall is arch shaped. Arch shaped তো মানে বুঝতেছো বাঁকানো শেপের, কনভেক্স আপস্ট্রিম, আপস্ট্রিমে কনভেক্স শেপ থাকবে। The entire force is transferred, পুরো ফোর্সটা ট্রান্সফার হয় onto the abutment. Abutment মানে দুই পাশে সাপোর্টের উপরে পুরো ফোর্সটা ট্রান্সফার হয়। These dams are built where the abutment rocks are strong. যেখানে abutment, এটা যেহেতু abutmentের উপর সাপোর্ট করা থাকে, এই জন্য abutment রকটাকে কি হতে হবে, স্ট্রং হতে হবে, স্টেবল হতে হবে, যেহেতু এটা পুরোপুরি লোডটা ক্যারি করে। এরপর দেখো আর্থ ড্যাম, এগুলো হচ্ছে আর্থ ড্যাম। আর্থ ড্যামটা কি? ওগুলো আগের এতগুলো যা পড়ছে সেগুলো হচ্ছে কনক্রিট ড্যাম। এরপর এখানে হচ্ছে আর্থ ড্যামটা কি? দিস আর দ্য ব্যারিয়ার্স অফ ট্রাপিজয়েডাল শেপ। দিস আর দ্য ব্যারিয়ার্স অফ ট্রাপিজয়েডাল শেপ বিল্ড ফ্রম আর্থ ম্যাটেরিয়াল। আর্থ ম্যাটেরিয়াল কি হতে পারে, যেমন ক্লে, স্যান্ড, গ্রাভেল এক্সেট্রা হতে পারে। when most of the material used is earth, যখন most of the material যেটা ইউজ হচ্ছে সেটা যদি আর্থ হয়, যেমন ক্লে, স্যান্ড হয়, এটাকে বলা হয় আর্থফিল ড্যাম। যদি মোস্ট অফ দ্য ম্যাটেরিয়াল যদি রক হয়, সেটাকে বলা হয় রকফিল ড্যাম। And earthfill dam is a lighter structure. এটা হচ্ছে অনেক লাইটার স্ট্রাকচার ইন কম্পারিজন টু কনক্রিট and can be built, বিল্ড করা যায় উইকার ফাউন্ডেশন অফ আনকনসলিডেটেড সেডিমেন্ট। উইকার ফাউন্ডেশনের উপরে এটা কি করা যায়, কনস্ট্রাক্ট করা যায়। যেহেতু হচ্ছে কি এগুলো আর্থ ম্যাটেরিয়াল দিয়ে করে, এটার লোড কম, এটার জন্য উইকার ফাউন্ডেশনের উপরও করা যায়। এরপর দেখো জিওলজিক্যাল রিকোয়ারমেন্ট অফ এ গুড ড্যাম সাইট। এখন একটা তুমি ড্যাম বানাতে চাও, তোমাকে কি কি রিকোয়ারমেন্ট থাকতে হবে একটা গুড ড্যাম সাইটের জন্য? প্রথমে আসো ক্যাচমেন্ট এরিয়া। ক্যাচমেন্ট এরিয়াটা কি? তোমাদের এরপরে কয়টা ক্লাস আছে আবার? ম্যাম 2টা থেকে। আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু 15 মিনিট পরে আসছি, আমি চেষ্টা করব 15 মিনিটটাই কভার করার জন্য। তোমাদের আবার না হয়তো 2টা ক্লাস করতে হবে। দেখো ক্যাচমেন্ট এরিয়াটা কি? দেয়ার শুড বি এডিকুয়েট প্রেসিপিটেশন, এডিকুয়েট রেইন হতে হবে টু প্রোভাইড, কারণ আমি ড্যামের উদ্দেশ্য হচ্ছে কি পানিকে স্টোর করে রাখা। এখন ধরো ওখানে কোনো পানির ফ্লোই নাই, ওয়াটারি রেইন নাই, তাহলে ওখানে আমার ড্যাম ক্রিয়েট করে লাভ কি? তো ড্যাম যেখানে আমরা সাইট চুজ করব সেখানে হতে হবে আমার এডিকুয়েট প্রেসিপিটেশন থাকতে হবে টু প্রোভাইড দ্য রিকোয়ার্ড সাপ্লাইস অফ ওয়াটার, যাতে পর্যাপ্ত পরিমাণ ওয়াটার সাপ্লাই থাকে।
The soils and rocks of the entire drainage area should be resistant to erosion. যে সয়েল রক আছে সেগুলো যাতে হচ্ছে কি ইরোশন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তারপর দেখো রিজার্ভার এরিয়াটা কি হতে হবে, দ্য রিজার্ভার বেসিন শুড হ্যাভ এন এডিকুয়েট স্টোরেজ ক্যাপাসিটি। এমন রিজার্ভার বেসিন হতে হবে যাতে হচ্ছে কি পর্যাপ্ত পানি ধরে রাখতে পারে। যদি বেসিনের হচ্ছে কি ডেপথ কম হয় তাহলে হচ্ছে কি অল্প বৃষ্টিতে কি হবে, অল্প ফ্লোতে আমার ড্যাম হচ্ছে ড্যামের উপর ওভারফ্লো হবে। তো সেটা যাতে না হয় সেক্ষেত্রে পর্যাপ্ত স্টোরেজ ক্যাপাসিটি থাকতে হবে। দ্য ভ্যালি সাইডস অল অ্যালং দ্য রিজার্ভার বেসিন শুড বি স্টেবল। যে রিভার বেসিনের দুই সাইডে যে ভ্যালি আছে সেটা হচ্ছে কি স্টেবল হতে হবে। তারপর হচ্ছে স্টেবল না হলে হচ্ছে কি হবে, ভেঙে গেলে সেটাতে কি হবে, আমার ড্যামের উপরে এফেক্ট আসবে। দ্য রিজার্ভার বেসিন শুড বি ওয়াটার টাইট। সেটা হচ্ছে কি রিজার্ভার বেসিনটা ওয়াটার টাইট হতে হবে, কারণ যদি ওয়াটার টাইট না হয় সেখানে যদি লিকেজ হয় তাহলে হচ্ছে কি তুমি যতই স্টোর করে রাখো পানি সেটা হচ্ছে কি আলটিমেটলি তোমার লিকেজের জন্য হচ্ছে কি পানি পর্যাপ্ত পরিমাণ স্টোরেজ থাকবে না। প্রেজেন্স অফ ফল্ট ইন দ্য রিজার্ভার বেসিন শুড বি কেয়ারফুলি ডিটেক্টেড। যদি কোনো ধরনের প্রেজেন্স থাকে, ফল্ট থাকে, তাহলে সেটা হচ্ছে কি কেয়ারফুলি আমার ড্যাম কনস্ট্রাক্ট করার আগে ভালোভাবে চেক করে নিতে হবে। ড্যাম এরিয়া, প্রেজেন্স অফ এ ন্যারো গজ। ন্যারো গজ মিনস হচ্ছে কি তোমার ওখানে সরু তোমার কি থাকতে হবে, খাত থাকতে হবে। তুমি যদি এটার অ্যাকচুয়াল দেখতে কিরকম গজ, তুমি একটু গুগলে সার্চ দিয়ে দেখবা সরু পথের মতো, ঠিক আছে, সেটাই বলতে চাচ্ছ। তুমি যদি এটার অ্যাকচুয়াল মিনিংটা দেখতে চাও তোমরা, আমি এখানে ফিগারটা রাখি নাই, তোমরা একটু ফিগারটা চেক করে দেখিও, গুগলে সার্চ দিলে এই নামেই দেখতে পাবা। ওখানে সরু একটা পথের মতো থাকবে, সেটাকে বলা হচ্ছে। দ্য রক অফ দ্য ফাউন্ডেশন শুড বি ওয়াটার টাইট। এইটা হচ্ছে ফাউন্ডেশনের রকটা ওয়াটার টাইট হতে হবে, সেখানে হচ্ছে লিকেজ থাকতে পারবে না। দ্য ফাউন্ডেশন রক শুড বি সাউন্ড স্টেবল অ্যান্ড রেজিস্ট্যান্ট টু স্লাইডিং। ফাউন্ডেশন রকটা কোনোভাবে হচ্ছে কি হতে পারবে না, স্লাইড করতে পারবে না। ফর আর্চ ড্যাম দ্য অ্যাবাটমেন্ট মাস্ট বি স্ট্রং অ্যান্ড স্টেবল। এটা তো আমরা আগেই বললাম, আর্চ ড্যামের জন্য যেহেতু টোটাল লোডটা কোথায় ট্রান্সফার হয়, অ্যাবাটমেন্টে ট্রান্সফার হয়, এই জন্য অ্যাবাটমেন্টটা হতে হবে কি স্ট্রং হতে হবে, স্টেবল হতে হবে। In the seismic region, every care of additional possible forces due to horizontal vibration. হরাইজন্টাল ভাইব্রেশনের জন্য প্লাস হচ্ছে ওয়াটার থ্রাস্ট, ওয়াটারের ফ্লো এর জন্য যে প্রেশার আছে সেগুলো হচ্ছে কি অবশ্যই কেয়ারফুলি কনসিডার করতে হবে। যে বিশেষ করে যখন সিসমিক রিজিয়ন থাকবে, আমি একটা সিসমিক জোনের উপর আমার ড্যাম কনস্ট্রাক্ট করতেছি, তো সেখানে অবশ্যই আমার হরাইজন্টাল ভাইব্রেশনটা চিন্তা করতে হবে, সে কিরকম ভাইব্রেশন দিচ্ছে, প্লাস হচ্ছে ওয়াটার ফ্লোটা কিরকম প্রেশার দিচ্ছে সেটা আমার কনসিডার করতে হবে। জেনারেল রিকোয়ারমেন্ট, গুড কোয়ালিটি কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল শুড বি অ্যাভেলেবেল। আমাদের কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালটা হবে কি গুড কোয়ালিটির হতে হবে। তারপর হচ্ছে অ্যাডিকুয়েট স্পেস শুড বি অ্যাভেলেবেল ফর দ্য ইনস্টলেশন। প্রপার স্পেস থাকতে হবে, যে শুধুমাত্র তুমি ড্যাম কনস্ট্রাক্ট করলেই হবে না, সেই ড্যামের এরিয়ার আশেপাশে তুমি কি পাওয়ার হাউস, তুমি যদি পাওয়ার জেনারেশনের কাজ করতে চাও তাহলে পাওয়ার হাউস করতে পারবা কিনা, ডাইভার্সন টানেল করতে পারবা কিনা, স্পিলওয়ে করতে পারবা কিনা, ওইটার প্রপার স্পেস থাকতে হবে। এখন দেখো what precautions should be taken during constructing a dam reducing the effect of earthquake। কি ধরনের প্রিকশন আমরা নিব যখন আমরা একটা ড্যাম কনস্ট্রাক্ট করব, রিডিউসিং চিন্তা করে যে আমরা যাতে আর্থকোয়েকের এফেক্টটা হচ্ছে কি কম হয়। The effect of ground acceleration can be accommodated। আমি যে গ্রাউন্ড এক্সিলারেশন হবে আর্থকোয়েকের জন্য সেটাকে কি করতে পারি আমি, ক্যান বি অ্যাকোমোডেট বাই মেকিং নেসেসারি প্রভিশন ইন দ্য ডিজাইন অফ ড্যাম স্ট্রাকচার। আমি যখনই ড্যাম স্ট্রাকচার বানাবো তখনই আমাকে যে আর্থকোয়েকের জন্য যে গ্রাউন্ড এক্সিলারেশন হবে সেটা চিন্তা করে ওইটার জন্য কি কি প্রিকশন নিতে হবে সেটা চিন্তা করে আমাকে ডিজাইন করা উচিত হবে। The foundation and dam rocks should be strong and stable। ফাউন্ডেশন আর অ্যাবাটমেন্টের রকটা হতে হবে কি স্ট্রং এন্ড স্টেবল। তোমরা দেখো ঘুরে ফিরে কিন্তু একই কথাই আসতেছে, অ্যাবাটমেন্ট স্ট্রং হতে হবে, ফাউন্ডেশন স্ট্রং হতে হবে, রকগুলোকে স্ট্রং হতে হবে। তোমার জিনিসগুলো মুখস্থ করতে হবে এমন কোনো কথা নাই, তোমরা পয়েন্টগুলো মনে রাখবে, পয়েন্টগুলো মনে রাখলে দেখবে তোমরা স্টেপ ওয়াইজ লিখতে পারতেছো। টু ওভারকাম রিস্ক ওভারকাম করার জন্য ইট ইজ ভেরি এসেনশিয়াল টু প্রোভাইড অ্যাডিশনাল ফ্রি বোর্ড। যেটা একটু আগে বললাম, যদি ফ্রি বোর্ড প্রপার না দাও তাহলে কি হবে, আমার ওয়াটার ড্যামের উপর দিয়ে ফ্লো করবে, ড্যামের উপর দিয়ে ফ্লো করার ফলে দেখা যাবে ওয়াটার এক সময় ড্যামটাকেই কি করবে, ফেল করবে, ড্যামটাকেই ভেঙে ফেলবে। তো ওয়াটার ফ্লো এর জন্য ড্যামটা ভেঙে যাবে, তো এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে প্রপার প্রি বোর্ড আমি যাতে দিয়ে থাকি।
It is very essential to provide the clay core within the structure which makes it impermeable, strong, stable. আমাকে বলতে যাচ্ছে আমার স্ট্রাকচারের ভিতরে যাতে আমি ক্লে কোর দিই। এখন স্ট্রাকচারের ভিতরে ক্লে কোরটা আমি কিভাবে দেখাই তোমাদেরকে, যেমন দেখো এই ফিগারটা, এখানে এটা একটা হচ্ছে কি স্ট্রাকচার, এখন এখানে একটা ক্লে কোর দিতে বলছে। এখন ধর এটা হচ্ছে কি স্যান্ডি সয়েল, ঠিক আছে? তো এখন এখানে যদি রিজার্ভার থাকে, তো আলটিমেটলি স্যান্ডি সয়েলের হচ্ছে কি তোমার ইয়াটা কি স্পেসটা কি পোরটা বেশি, তো সে কি করবে আলটিমেটলি এখান থেকে পানি ফ্লো করে এভাবে, এটা যদি ধরো কোর না হয়ে যদি এটা পুরোটাই স্যান্ডি সয়েল হয়, তাহলে সেক্ষেত্রে এখানে হচ্ছে পানি ফ্লো করে এভাবে ফ্লো করে আপ স্ট্রিম সাইডে চলে যাবে, ঠিক আছে? আলটিমেটলি যখন পানি এ বরাবর ফ্লো করা শুরু করবে সয়েলের মধ্যে দিয়ে, আলটিমেটলি ড্যামটা কি করবে, ফেল করবে। তুমি যদি এখানে কোর দিয়ে দাও একটা ক্লে কোর, তো ক্লে এর মধ্যে দিয়ে হচ্ছে কি মুভমেন্ট কম হয়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে ক্লে যখন দিয়ে দিবা তখন হচ্ছে কি কে সে মুভমেন্টটাকে প্রিভেন্ট করে। তো তোমার এখানে যখন পানি আসবে সেই পানিটা সে কি মুভমেন্ট করতে পারবে না, মুভমেন্ট করলেও অল্প পরিমাণ করে ঠিক ওই আপস্ট্রিম সাইডে যেতে পারবে না, আলটিমেটলি হচ্ছে কি আমার ড্যামটা ফেল করবে না। তো এখানে এই জন্যই বলা হচ্ছে আমি যদি কোনো ক্লে কোট দিয়ে দিই স্ট্রাকচারের ভিতরে, সেটা কি করে ফেলবে, আমার স্ট্রাকচারটাকে ইম্পারমিয়েবল করে ফেলবে, সেখানে পানির মুভমেন্ট হবে না, স্ট্রং এবং স্টেবল করে ফেলবে। পানির মুভমেন্ট যদি না হয় তাহলে সেই ডাউন স্ট্রিম সাইডে পানির ফ্লো করবে না ড্যামের মধ্য দিয়ে। তো ড্যামের মধ্য দিয়ে যদি পানির ফ্লো না করে তাহলে আলটিমেটলি ড্যামটা কি হবে, ব্রেক করবে না, ড্যামটা ভেঙে যাবে না। এখন দেখো এইসব টপিক গুলো থেকে প্রায় কোশ্চেন আসে, তো এগুলো তোমাদের পয়েন্ট করে দেওয়া আছে, এগুলো বই থেকে নেওয়া, তোমরা চাইলে বই থেকে আরো ডিটেল লিখতে পারো, আদারওয়াইজ এগুলোও লিখতে পারো, সমস্যা নেই। জিওলজিক্যাল ইনভেস্টিগেশন অফ এ ড্যাম সাইট, আমি যখন একটা ড্যাম সাইট চুজ করতে যাব আমাকে কিছু ইনভেস্টিগেশন করতে হবে। তোমরা সার্ভেইং এর সময় কি করো, তোমরা কি সার্ভেইং এর সময় প্রথমে একটা সাইট নিয়ে ওখানে কাজ শুরু করে দাও নাকি কি করো? সার্ভেইং করতে গেলে ফার্স্ট কি করতে হয়, কোন একটা এরিয়া সার্ভে করতে গেলে? রিকগনাইজেন্স মিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ঠিক সেম এখানেও আমরা যখন কাজ শুরু করব আমাদেরকে ডিটেল কোনো কাজ করার আগে, ফাইনাল কোনো কাজ করার আগে আমাদেরকে একটা প্রিলিমিনারি ইনভেস্টিগেশন করতে হবে। প্রিলিমিনারি ইনভেস্টিগেশন করে বিভিন্ন ডাটা নিয়ে তারপর আমাকে কি করতে হবে, ফাইনাল কাজ করতে হবে। এখন তুমি ধরো তুমি প্রিলিমিনারি কোনো ইনভেস্টিগেশন না করে কোনো ডাটা না নিয়ে তুমি যদি ফাইনাল কাজ করতে যাও, দেখা গেল ফাইনাল কাজ করার সময় দেখলে যে কোনো ঝামেলায় পড়ছো, তো তুমি তো অলরেডি টাকা ইনভেস্ট করে ফেলছো, অনেকগুলো খরচ হয়ে গেছে, এখন এই অবস্থায় তুমি কি রিভার্স করতে পারবা? রিভার্স করতে পারবা না, বরং তোমার হচ্ছে সময় নষ্ট, তোমার হচ্ছে কি টাকা নষ্ট। তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমরা কোনো কাজ ডিটেল কাজ শুরু করার আগে আমাদেরকে প্রিলিমিনারি একটা ইনভেস্টিগেশন করে নিতে হবে, আমরা যে কাজ করতে যাব ওইটা কি আদৌ ফ্রুটফুল হবে কিনা। এরপরে করতে হবে প্রিলিমিনারি ডিটেল ইনভেস্টিগেশনের পরে সাবসারফেস ইনভেস্টিগেশন করতে হবে, এরপর সারফেস ইনভেস্টিগেশন করতে হবে। আসলে দেখি প্রিলিমিনারি ইনভেস্টিগেশনটা কি, ইন অ্যান এরিয়া হুইচ অ্যাপারেন্টলি অ্যাপিয়ার্স টু বি সুইটেবল ফর মেকিং এ ড্যাম, আমরা যখন একটা সাইট চুজ করব যেটাকে আমাদের দেখে আপাতত মনে হচ্ছে এটা ড্যাম বানানোর জন্য প্রপার, তো ওই জায়গায় আমাদেরকে প্রিলিমিনারি ইনভেস্টিগেশন ডিটারমাইন করতে হবে, যেটা আমাদেরকে হেল্প করবে আমাদের মেইন উপকারিতাগুলোকে অপকারিতাগুলোকে। আমি একটা ড্যাম সাইট চুজ করলাম, আমি ঠিক আছে এই জায়গা বরাবর ড্যাম বানাবো, কিন্তু আমাকে কি করতে হবে, প্রথমে প্রিলিমিনারি ইনভেস্টিগেশন করে নিতে হবে যে এটার মেরিট কি ডিমেরিট কি এগুলো বের করার জন্য। The investigation is essential so that the detailed investigation, which is much more expensive and laborious, should be made only if the site is approved for it. যেটা আমি একটু আগেই বললাম, আমাকে এই ইনভেস্টিগেশনটা করা কেন ইম্পর্টেন্ট প্রিলিমিনারি, কারণ হচ্ছে আমার ডিটেল ইনভেস্টিগেশন করার আগে আমাকে জানতে হবে এই জায়গাটা যে আমি ডিটেল ইনভেস্টিগেশন করতে যাব, ডিটেল কাজ শুরু করতে যাব, তো ডিটেল কাজটা তো যেহেতু হচ্ছে কি এক্সপেন্সিভ, সব এক হচ্ছে কষ্টদায়ক, প্লাস হচ্ছে খরচ বেশি, তো ওই খরচ আর সময় নষ্ট করার আগে আমি দেখবো ওই জায়গাটাকে আমি আদৌ আমার খরচ করার উপযোগী কিনা, কিংবা আমি যে সময় নষ্ট করবো এটা করার উপযোগী কিনা। আমি ডিটেল ইনভেস্টিগেশনের আগে আমাকে প্রিলিমিনারি ইনভেস্টিগেশন করতে হবে যে আমি ওইটা থেকে আদৌ আমার ফাইনাল কাজের জন্য ইউজ করবো কিনা। তো তুমি যদি এটা করো তাহলে আলটিমেটলি তোমাকে তুমি ম্যারেজ ডিম্যারেজ গুলো জানতে পারবা ডিটেল কাজ শুরু করার আগে, তখন তুমি ডিসিশন নিতে পারবা তুমি কি আদৌ এই জায়গাটা কি ড্যামের জন্য সুইটেবল নাকি সুইটেবল না। এই জন্য প্রিলিমিনারি ইনভেস্টিগেশনটা করা উচিত।
এরপর দেখো বলতে চাচ্ছে ইনভেস্টিগেশন গুলো কি, যেমন লিথোলজি অফ দ্য এরিয়া মিনস দ্য রক টাইপস প্রেজেন্ট দেয়ার, ওখানে যে ধরনের রক আছে লিথোলজি আমার এরিয়াতে সেই রক টাইপ গুলোকে আমরা আইডিয়া পাবো রক টাইপ সম্পর্কে। দিস গিভস এ ব্রড পিকচার অফ দ্য প্রেজেন্স অ্যান্ড অ্যাবসেন্স অফ এ স্ট্রং রক ফরমেশন, দ্য ন্যাচার এন্ড এক্সটেন্ট অফ ওয়েদারিং এর নেচার সম্পর্কে জানতে পারবো, অ্যান্ড দ্য নেচার অফ দ্য ওয়েদারিং প্রোডাক্টস, এবং ওয়েদারিং প্রোডাক্ট যেগুলো হবে সেগুলোর যে যে প্রোডাক্ট গুলো ওয়েদারিং হয়ে গেছে, ঠিক আছে, ধরো রক ওয়েদার্ড হয়ে হচ্ছে কি যে পজিশনে এখন আছে সেগুলোর নেচার সম্পর্কে জানতে পারবো। এরপর হচ্ছে অ্যাটিটিউড অ্যান্ড স্ট্রাকচার, ইট ইনক্লুডস এটা কি করে অবজারভেশন অন স্ট্রাইক অফ দ্য বেড, ডিপ এবং স্ট্রাইক অফ দ্য বেড যেটা আমরা আগেই পড়ছি সেগুলোর পজিশন সম্পর্কে জানতে পারবো। স্ট্রাকচারাল ফিচার সাচ এস fold, fall, joint, rock cleavage and unconformity সেগুলো সম্পর্কে জানতে পারবো। ফিজিওগ্রাফিক ফিচার্স হচ্ছে ইট ইনক্লুডস অবজারভেশন অন ভ্যালি, মাউন্টস, স্লোপস, এগুলো সম্পর্কে জানতে পারবো। তারপর হচ্ছে গ্রাউন্ড ওয়াটার কন্ডিশন কি, দ্য এফেক্ট অফ গ্রাউন্ড ওয়াটার অন রক নিড টু বি কেয়ারফুলি অবজার্ভ, অবশ্যই আমাদের গ্রাউন্ড ওয়াটারের এফেক্ট সম্পর্কে জানতে হবে। এই ভেরি শ্যালো ওয়াটার টেবিল ডাজ নট অ্যালাউ মাচ লিকেজ, এখন ধরো আমি যে সাইডটা নিয়েছি সেখান থেকে আমার ওয়াটার টেবিল হচ্ছে কি খুব কাছে শ্যালো, তো সেক্ষেত্রে আমার লিকেজের পরিমাণটা কি হবে, কম হবে। আবার যদি হয় ডিপ ওয়াটার টেবিল, যদি ওয়াটার টেবিল ডিপে হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি অনেক পরিমাণ অ্যামাউন্ট কি হবে, লিকেজ হবে। এই জন্য আমার গ্রাউন্ড কন্ডিশন ওয়াটার কন্ডিশনটাও যে সেটা পজিশন কোথায় সেটাও জেনে নিতে হবে। Detailed investigation, if the site is approved in the preliminary investigation, যখন আমার প্রিলিমিনারি ইনভেস্টিগেশন করার পর আমি এটার মেরিট ডিমেরিট সম্পর্কে জানলাম, যখন আমি ফাইনালি একটা ডিসিশনে পৌঁছাতে পারলাম যে ঠিক আছে এটা হচ্ছে কিনা আমার সাইটটা ওকে, তখন আমি যখন সাইটটা ওকে করব তখন আমি যে স্টেপে যাব সেটাকে বলা হচ্ছে ডিটেইল ইনভেস্টিগেশন। তো সেখানে কি কি আসতে পারে, সেখানে আসতে পারে এক নাম্বার সারফেস ইনভেস্টিগেশন আসতে পারে, সেটা কি, সেটা হচ্ছে লিথোলজি, ঠিক আগে যেগুলো পড়লাম ঠিক সেম এগুলো করবা, ওগুলো ছিল হচ্ছে আমার জাজমেন্ট করার, এখন এখানে হচ্ছে কি আমার ফিজিক্যালি কাজ করা। সেটা যেমন কিরকম, ফর দিস এ ডিটেল জিওলজিক্যাল ম্যাপ ইজ প্রিপেয়ার, একটা ম্যাপ প্রিপারেশন করতে হবে ফর মার্কিং অল দ্য আউটক্রপস, আমার গ্রাউন্ড সারফেস এর অবস্থা দেখে একটা ম্যাপ ক্রিয়েট করতে হবে, ল্যাব স্টাডি করতে হবে ফর অল দ্য রকস অ্যান্ড সেডিমেন্ট ফর দেয়ার ইঞ্জিনিয়ারিং প্রপার্টিস, বিভিন্ন ধরনের স্যাম্পল কালেক্ট করে সেগুলো হচ্ছে কি ল্যাবে এনে সেগুলো হচ্ছে কি প্রপার্টি টেস্ট করতে হবে। অ্যাবিলিটি ইজ অফ কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল ইজ কেয়ারফুলি রেকর্ডেড, তুমি যে কনস্ট্রাকশন করবা, একটা ড্যাম তো একটা হিউজ কনস্ট্রাকশন, ঠিক আছে, তো একটা হিউজ কনস্ট্রাকশনের জন্য তোমার ম্যাটেরিয়াল গুলো অ্যাভেলেবেল আছে কিনা আশেপাশে সেটাও তোমাকে চেক করে দেখতে হবে। এরপর হচ্ছে স্ট্রাকচারাল ফিচার্স, দিস ফিচার্স আর স্টাডিড ইন ডিটেইল অ্যান্ড মার্কড অন দ্য ম্যাপ অ্যাকুরেটলি। ফিজিওগ্রাফিক ফিচার্স, দিস ফিচার্স আর সাপ্লিমেন্টেড উইথ ডিটেইল অ্যান্ড মোর ক্রিটিক্যাল অবজারভেশন, আমরা কিন্তু এগুলো আগে কিছু জিনিস করে ফেলছি, তো সেগুলোকে হচ্ছে ফাইনালি আমরা চেক করে দেখবো যে ঠিক আছে কিনা সেগুলো। এরপর গ্রাউন্ড ওয়াটার কন্ডিশন, দিজ আর যে আমরা আগেও দেখেছি, দিজ আর অলসো সাপ্লিমেন্টেড উইথ ফার্দার ডিটেলস, আরো ডিটেইল নিয়ে, ওটা হচ্ছে কি ইনিশিয়াল একটা জাজমেন্ট ছিল, এখন আর ফাইনাল জাজমেন্ট নিয়ে এগুলো আমরা হচ্ছে কি ম্যাপে প্লেস করব। এরপর দেখো সাবসারফেস ইনভেস্টিগেশন কি, সাবসারফেস ইনভেস্টিগেশন হচ্ছে স্পটস আর লোকেটেড ওভার দ্য হোল এরিয়া, ড্রিলিং ইজ ডান অন সাচ এ স্পট, সেটা হচ্ছে কি আমাদের যে কাজ করব সেখানে আমরা বিভিন্ন স্পট নিয়ে সেই স্পটে আমরা করবো ড্রিল করে ওখান থেকে কোর কালেক্ট করব, সেগুলোকে কোর কালেক্ট করে ধরো 1 2 3 4 এরকম কোর কালেক্ট করলাম, তো সেগুলোকে এরকম নাম্বার ওয়াইজ প্রপার একটা অর্ডারে আমরা প্লেস করব। তারপর হচ্ছে এনি টাইপ অফ ডাটা অ্যান্ড ইনফরমেশন শুড বি কেপ্ট ফর অ্যাকুরেট ইন্টারপ্রিটেশন, এসব হচ্ছে কি কাছ থেকে আমরা যে ডাটাগুলো পাচ্ছি, ইনফরমেশন গুলো পাচ্ছি, যে ল্যাব টেস্ট করে হোক কিংবা হচ্ছে কি আমার চোখের দেখায় হোক কিংবা হচ্ছে কি বিভিন্ন টেস্ট করার ফলে হোক, আমরা যে ডাটাগুলো পাচ্ছি সেগুলো একটা প্রপার জায়গায় রাখবো ইনফরমেশন গুলো কালেক্ট করে রাখার জন্য। তারপর দেখো ইনফ্লুয়েন্স অফ ভেরিয়াস জিওলজিক্যাল স্ট্রাকচারস অন ড্যাম, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো এখানে দ্য ভেরিয়াস স্ট্রাকচারাল ফিচার্স লাইক অ্যাটিটিউড অফ দ্য বেড, fold, fault and joints have greater influence on the stability of the dam site. যেমন দেখো it involves a strike, deep and strike, আমি যদি একটু ফিগার গুলো দেখাই, দেখো
এটা হচ্ছে কি ড্যাম, এটা হচ্ছে আপ স্ট্রিম সাইড, এটা হচ্ছে ডাউন স্ট্রিম সাইড, আর এটা হচ্ছে কি ড্যামের নিচে আমার বেড, ম্যাটেরিয়ালের যে বেড সেটা হচ্ছে আমার নিচে। তো এখন এখানে 3-4টা কন্ডিশন পড়াইছে, ধরো যে কোন পজিশনটা আমার ভালো সুইটেবল, কোন পজিশনটা আমার বেড কোন পজিশনে থাকলে আমার হচ্ছে লিকেজ বেশি হবে, কোন পজিশনে থাকলে লিকেজ কম হবে, সেফ হবে, এই জিনিসটা বুঝাচ্ছে। যেমন দেখো আমরা যদি প্রথম কেসটা দেখি, an ideal situation for a dam is that দেখো an ideal situation for a dam is that in which the bed dims upstream। এটা বলতে চাচ্ছে আমার আইডিয়াল সিচুয়েশন কখন, আমার এটা তো আপস্ট্রিম সাইড, ব্যাটগুলো যখন আপস্ট্রিম সাইডের দিকে মুভমেন্ট করা থাকবে সেই ক্ষেত্রে হচ্ছে কি আমার বলতে চাচ্ছে একটা আইডিয়াল সিচুয়েশন। অ্যাডভান্টেজেস আর কিসের জন্য আইডিয়াল, এটা দেয়ার ইজ নো পসিবিলিটি অফ লিকেজ টু দ্য ডাউনস্ট্রিম সাইড অ্যান্ড স্লাইডিং অ্যাজ দ্য রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্টস অ্যাট দ্য অ্যাক্রস দ্য বেডিং প্লেন। এখন দেখো আমার বেডগুলো হচ্ছে কি আপস্ট্রিম সাইডে মুভ করা, ঠিক আছে, কিন্তু আমার এই যে রেজাল্টেন্ট ফোর্স, এখানে ওয়াটার প্রেসার দিচ্ছে, ড্যামের ফোর্স, সবকিছু মিলে আমার রেজাল্টেন্ট ফোর্স কোন দিকে দেখো ডাউন স্ট্রিম সাইডের দিকে। এই রেজাল্টেন্ট ফোর্সটাকে যদি আমি এখানে প্লেস করি, এটা কোথায় হবে ডাউন স্ট্রিম সাইডে। তো ডাউন স্ট্রিম সাইডে আমার বের হচ্ছে কোন দিকে আপ স্ট্রিম সাইডে, কিন্তু আমার ফোর্সটা হচ্ছে কোন দিকে ডাউন স্ট্রিম সাইডে। তাহলে হচ্ছে কি আমাকে ফোর্সটা কি হচ্ছে আপ স্ট্রিম সাইডে বেরটা হচ্ছে ফোর্সটার সাথে হচ্ছে কি একই ওয়েতে নাই। তো এই জন্যই বলতে চাচ্ছি দেয়ার ইজ নো পসিবিলিটি অফ লিকেজ টু দ্য ডাউন স্ট্রিম সাইড। এটার জন্য এরকম ফরমেশনের জন্য ডাউন স্ট্রিম সাইডে কোনো ধরনের লিকেজ হওয়ার চান্স নাই, প্লাস হচ্ছে কি স্লাইডিং হওয়ার চান্স নাই। কেন? অ্যাজ আ রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্ট অ্যাক্রস দ্য বেডিং প্লেন। রেজাল্টেন্ট ফোর্সটা বেডিং প্লেনের ঠিক বেডিং প্লেন যেদিকে তার হচ্ছে কি অপোজিট দিকে রেজাল্টেন্ট ফোর্স কাজ করতেছে, এই জন্য হচ্ছে কি কোনো ধরনের লিকেজ হওয়ার চান্স নাই কিংবা কোনো ধরনের স্লাইডিং হওয়ার চান্স নাই। এরপর দেখো আমি যদি আরেকটা ফিগার দেখাই, আমি কেস 2টা পরে পড়াবো, কেস 3তে আমি একটু আগে আসি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কেস 3টাতে দেখো বেডগুলো হচ্ছে কি ডাউন স্ট্রিম সাইডে মুভ করানো, প্লাস হচ্ছে কি রেজাল্টেন্টটাও হচ্ছে কি ডাউন স্ট্রিম সাইডে মুভ করানো। তো ড্যাম অন বেডস ডিপিং মডারেটলি ডাউন স্ট্রিম প্রোভাইডস ডেঞ্জারাস এন্ড হাইলি আনসেফ লোকেশন। এই লোকেশনটাকে বলতেছে, এই পজিশনটাকে বলতেছে এটা হচ্ছে কি ডেঞ্জারাস, যখন হচ্ছে কি না রেজাল্টেন্ট প্লাস হচ্ছে কি বেডগুলো একই সাইডে মুভ করা থাকবে, মিনস ডাউন স্ট্রিম সাইডে থাকবে, তখন হচ্ছে কি এটা ডেঞ্জারাস। কিন্তু যখন আমার ডাউন স্ট্রিম সাইডে রেজাল্টেন্ট থাকবে কিন্তু আপ স্ট্রিম সাইডে বেড থাকবে, সেটা হচ্ছে কি সেফেস্ট, ঠিক আছে। তো এটা কেন ডেঞ্জারাস বলতেছে দেখো, when the resultant force is directed more or less along the bedding plane, যখন resultant force আর bedding plane হচ্ছে কি একই দিকে মুভ করা থাকে, the reason is first there is leakage to the downstream side through porous bed and bedding planes, and secondly sliding is always possible along the bedding plane। এখন দেখো এখানে হচ্ছে কি আমার রেজাল্টেন্ট ফোর্সটা কাজ করতেছে এদিকে, বেডিং প্লেনটাও এদিকে, তাহলে আলটিমেটলি হচ্ছে কি এখান থেকে যখন পানির ফ্লো হবে, পানির ফ্লোটা আলটিমেটলি এখানে লিকেজের চান্স পাবে, যেহেতু হচ্ছে কি লিকেজের চান্স পেয়ে সে আলটিমেটলি হচ্ছে কি মুভ করবে, ঠিক আছে, আমার ড্যামকে ফেল করতে সাহায্য করবে। প্লাস হচ্ছে যেহেতু তোমার হচ্ছে কি লিকেজটা আমার লোডটা ট্রান্সফার হচ্ছে এ বরাবর, লিকেজ হচ্ছে এ বরাবর, তাহলে একটা বেডের সাথে আরেকটা বেডের হচ্ছে কি স্লাইডিং হওয়ার চান্স থাকবে। কিন্তু ওই পজিশনে দেখো, এই পজিশনে এসে দেখো আমার রেজাল্টেন্ট এদিকে কাজ করতেছে কিন্তু ব্যাডের প্লেন হচ্ছে অন্যদিকে, তো আলটিমেটলি এখানে একটা বাধা পাবে, তার জন্য হচ্ছে কি লিকেজ হবে না, আর লিকেজ হলেও হচ্ছে কি এখানে লিকেজ হবে না, প্লাস হচ্ছে কি এখানে স্লাইডিং, ওখানে হচ্ছে কি একই প্যারালাল হওয়াতে স্লাইডিং ফোর্সটা হচ্ছে কি ইজিয়ার ছিল, একটার সাথে একটা ইজিয়ার, কারণ আমার ফোর্সটাও হচ্ছে কি একই ডিরেকশনে ছিল, এখানে ফোর্সটা একই ডিরেকশনে না থাকার কারণে এখানে স্লাইডিংও হবে না। এখন আরেকটা পজিশন আছে, এটা যেটা ছিল কেস 2, সেটাও কি বলতে যাচ্ছে, যখন ড্যাম অন বেডস ডিপিং স্টিপলি অর জেন্টলি ডাউন স্ট্রিম প্রোভাইডস কোয়াইট ফেভারেবল লোকেশন। তাহলে হচ্ছে কি ডাউন স্ট্রিম সাইডে যখন হচ্ছে কি একটা হচ্ছে কি খুব খারাপ ভাবে থাকবে, আর একটা হচ্ছে কি অথবা জেন্টলি থাকবে, খুব কম থাকবে।
তো সেটা হচ্ছে কি ফেভারেবল লোকেশন প্লেস করে। যেমন দেখো ডাউন স্ট্রিম সাইডে আছে ঠিকই, এটা হালকা ডাউন স্ট্রিম সাইডে মুভ করা বেডগুলো, কিন্তু দেখো এটার সাথে কি এটা প্যারালাল, ফোর্সের সাথে আমার বেডগুলো প্যারালাল না, তাহলে সেটাও হচ্ছে কি বলতে চাচ্ছে আমার এক হিসেবে সেটাকে কি করবে, রেজিস্ট করবে আমার স্লাইডিংটাকে, প্লাস হচ্ছে কি যে ওয়াটার লিকেজ হবে সেটাকে প্রিভেন্ট করবে। আবার দেখো এখানে আপস্ট্রিম সাইডে আছে কিন্তু খুব বেশি স্টিপ করা আছে, তো সেটা সেই ক্ষেত্রে দেখা আমার রেজাল্টেন্ট ফোর্স এটার সাথে হচ্ছে কি প্যারালাল না, রেজাল্টেন্ট ফোর্স আলটিমেটলি যখন তুমি এটা এখানে প্লেস করবা এটা হচ্ছে কি এক ধরনের বাধা পাবে। তো আলটিমেটলি হচ্ছে আমার তিনটে পজিশন সেফ, সেটা হচ্ছে কি কেস 1 এন্ড কেস 2। কেস 1 এ একটা পজিশন আর কেস 2 তে হচ্ছে কি দুইটা পজিশন, এই দুইটা পজিশন হচ্ছে তিনটা পজিশন হচ্ছে সেফ। কখন আনসেফ হবে, যখন হচ্ছে আমার রেজাল্টেন্ট ফোর্স আর হচ্ছে কি বেডের প্লেন গুলো হচ্ছে কি একই ডিরেকশনে থাকবে, তখনই হচ্ছে গিয়ে আমার এটা ডেঞ্জারাস লোকেশন হিসেবে কাজ করবে। এরপর দেখো এটা ছিল আমাদের অ্যাটিটিউড অফ বেড, সেটা অ্যাটিটিউড অফ বেড ছিল 1 নাম্বার। এরপরে হচ্ছে দেখো 2 নাম্বার পয়েন্ট হচ্ছে ফোল্ড নিয়ে। এখন দেখো আমরা যদি এখানে দেখি ঠিক আগের কেসটাই আমরা যেটা পড়ছি, দেখো আমি যদি একটা সিনক্লাইনাল ফোল্ড, এটা তো সিনক্লাইনাল ফোল্ড, তাহলে এখানে তুমি যদি একটা ড্যাম কনস্ট্রাক্ট করো, তো ড্যাম কনস্ট্রাক্ট করার ফলে কি হবে, এখানে রেজাল্টেন্ট ফোর্স আছে, সেই রেজাল্টেন্ট ফোর্স কাজ করতেছে দেখো এ বরাবর, কিন্তু তোমার বেডগুলো হচ্ছে কি তার অপোজিট বরাবর, তাহলে এটা হচ্ছে কি একটা এই পজিশনটা একটা গুড পজিশন। তুমি যদি এই জিনিসটাকে এখন এখানে প্লেস করো, এই ড্যামটাকে তুমি যদি এখন এখানে প্লেস করো, তাহলে দেখো রেজাল্টেন্ট ফোর্স যেদিকে থাকবে আমার বেডগুলো হচ্ছে কি সেই পজিশনে, তাহলে এটা হচ্ছে কি আমার এখানে লিকেজ হওয়ার চান্স বেশি থাকবে, প্লাস হচ্ছে কি স্লাইডিংও হবে। তাহলে এই পজিশনে আমার ঠিক এই পজিশনে আমার যে ড্যাম যদি আমি প্লেস করি, তাহলে এটা আমার জন্য কি হবে, একটা ডেঞ্জারাস পজিশন হবে। এটাই বলতে চাচ্ছি, ইন কেস অফ সিনক্লাইনাল ফোল্ড দ্য ডাউনস্ট্রিম লিম্ব provides better location. It dips upstream, provides a stable foundation safe from sliding down. If there is any pervious bed on the upstream side, যদি কোনো pervious bed থাকে, this will not cause any loss of water from the reservoir. Rather, it will just retain some water within itself, checking any further loss from the reservoir. এখানে যদি হচ্ছে কি কোনো তোমার লিকেজও থাকে, সেটা আলটিমেটলি কি করবে, এটা এখানে কোনো ধরনের এফেক্ট করবে না, কারণ হচ্ছে কি এটার বেডটা আলটিমেটলি হচ্ছে কি ডিরেকশন আর হচ্ছে রেজাল্টেন্টের ডিরেকশন হচ্ছে কি ডিফারেন্ট। এরপর দেখো অ্যান্টিক্লাইনাল ফোল্ডের ক্ষেত্রে এখানেও সেম, দেখো এটা বেটার লোকেশন হচ্ছে এই পজিশনটা, যখন দেখো রেজাল্টেন্ট যখন একদিকে কাজ করতেছে কিন্তু আমার বেডগুলো হচ্ছে কি অন্য সাইডে মুভ করা আছে। এখন তুমি যদি এই জিনিসটাকে এখানে প্লেস করো, এই পজিশনে প্লেস করো, তাহলে দেখা যাবে রেজাল্টেন্ট যেদিকে কাজ করতেছে আমার বেডগুলো সেদিকে কাজ করতেছে, তাহলে এটা হচ্ছে আমার জন্য একটা গুড লোকেশন হবে না। আমার জন্য অ্যান্টিক্লাইনালের ক্ষেত্রে গুড লোকেশন হচ্ছে আপস্ট্রিম লিম্ব, আর সিনক্লাইনের ক্ষেত্রে গুড লোকেশন হচ্ছে ডাউনস্ট্রিম লিম্ব। অ্যান্টিক্লাইনাল ক্ষেত্রে কি বলতেছে, ইন কেস অফ অ্যান্টিক্লাইনাল ফোল্ড the upstream limb presents a better location. The beds dipping upstream provide a stable foundation with no possibility of leakage to the downstream side, though any pervious bed or any bedding plane. এরপর দেখো ফল্ট, ইন কেস অফ অ্যাক্টিভ ফল্ট, এখন যদি তুমি ড্যাম কনস্ট্রাক্ট করতে গিয়ে যদি দেখো কোনো ধরনের ফল্ট আছে, তুমি যদি অ্যানালাইসিস করে পাও, তাহলে সেখানে হচ্ছে কি ওই প্লেসটাকে তোমাকে কি করতে হবে, অবশ্যই অ্যাভয়েড করতে হবে। যদি কোনো স্মল অথবা ইনঅ্যাক্টিভ ফল্ট থাকে, তাহলে সেক্ষেত্রে হবে কি সাইডটাকে কনসিডার করতে হবে, সাইডটাকে তুমি নিতে পারো, কিন্তু সেক্ষেত্রে ফল্টগুলোকে কি করতে হবে, কনক্রিট দ্বারা সিল করে দিতে হবে। এই ফলটাকে কেন আসলে আমরা অ্যাভয়েড করতে চাই, কারণ সেটা হচ্ছে কি চ্যানেল অফ আর লিকেজ, একটা লিকেজের ওয়ে হিসেবে কাজ করে, এই স্লাইডিং সারফেস হিসেবে কাজ করে, অ্যাজ ওয়েল অ্যাজ সেটা কি হিসেবে কাজ করে, কজ অফ সিসমিসিটি, সেখানে হচ্ছে কি মুভমেন্ট হওয়ার চান্স থাকবে, যদি ফল্ট থাকে তাহলে সেখানে মুভমেন্ট হওয়ার চান্স থাকবে, সেখানে হচ্ছে কি ওই জন্যই আমরা এটাকে কি করে থাকি, অ্যাভয়েড করার চেষ্টা করি। এরপর দেখো ফল্ট যদি হচ্ছে তোমার if the faults occur in the downstream side, ফল যদি ডাউনস্ট্রিম সাইডে হয়, এই যে দেখো আমার যদি এখানে ফল ডাউনস্ট্রিম সাইডে হয়, আমার স্ট্রাকচার হচ্ছে এখানে, ফল যদি ডাউনস্ট্রিম সাইডে হয় তাহলে সেটা হচ্ছে কি তেমন একটা ক্ষতিকর হবে না, ঠিক আছে, কারণ এটা হচ্ছে আমার কি হচ্ছে এখানে আমার কোনো ধরনের স্ট্রাকচার নাই,
কিন্তু ফলটা যদি আপস্ট্রিম সাইডে হয়, দ্য ডাউনস্ট্রিম ফলস আর ডেঞ্জারাস। দেখো এখন ফলটা যদি আপস্ট্রিম সাইডে হয়, এখন দেখো আমার রেজাল্টেন্ট এদিকে কাজ করতেছে, আমার হচ্ছে কি ফলটাও এদিকে আছে। তাহলে সেখানে হচ্ছে কি ইফ দ্য ফলস অকার ইন দ্য আপস্ট্রিম সাইড, আপস্ট্রিম সাইডে যদি ফল থাকে তাহলে ডাউনস্ট্রিম ডিপিং ফল আর ডেঞ্জারাস। ডাউনস্ট্রিম ডিপিং ফল কেন ডেঞ্জারাস বলছে? বিকজ দে হ্যাভ দ্য অল দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ এ কেস উইথ গ্রেডিং প্লেন অফ সাচ অ্যাটিটিউড। দেখো এখানে যদি হচ্ছে তোমার ফিগারে দেখা যাচ্ছে আমার যদি ডাউন স্ট্রিম সাইডে হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি ফলটা তেমন একটা বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু তোমার যখন আমার আপ স্ট্রিম সাইডে হবে তখন হচ্ছে কি অবশ্যই এটা কি হবে, অবশ্যই হার্মফুল হবে। In the upstream side, the downstream dipping faults are dangerous because they have the disadvantages of bedding plane, a risk of uplift pressure, heavy leakage. If the fall dips in the upstream side, they needed to be sealed with এখানে দেখো আবার এই যে দুইটা পজিশন বলতেছে, একটা হচ্ছে কি আপ স্ট্রিম দিকে মুভ করা আর একটা হচ্ছে কি ডাউন স্ট্রিম দিকে মুভ করা। তোরা বলতে চাচ্ছে যেটা ডাউন স্ট্রিম দিকে মুভ করা সেটা মোর ডেঞ্জারাস। কেন? কারণ সেক্ষেত্রে কি হয়, রিস্ক থাকে, আপলিফট প্রেশারের রিস্ক থাকে, হ্যাভি লিকেজ ওয়াটার রিস্ক থাকে। কারণ হচ্ছে আমার রেজাল্টেন্টও এদিকে কাজ করতেছে, আমার ফলটা এদিকে কাজ করতেছে। তাহলে আলটিমেটলি এই ফল ধরে আমার লিকেজ হওয়ার চান্স আছে, লিকেজ হলে আলটিমেটলি হবে কি আমার স্লাইডিং হওয়ার চান্স আছে, স্লাইডিং হলেও কি হবে আলটিমেটলি আমার এদিকে ওয়াটার মুভমেন্ট করে একসময় পুরো ড্যামটাকে কি করতে পারে, ফেল করতে পারে, এটাকে ড্যামটাকে উপরে পড়তে পারে ড্যামটা। এই জন্যই হচ্ছে আমার এই পজিশনটা রিস্কি। আবার একটা বলতে যাচ্ছে ইফ দ্য ফল ডিপস ইন দ্য আপস্ট্রিম সাইড, যে যদি ফলটা হচ্ছে আমার আপস্ট্রিম সাইডে মুভ করা থাকে, এই যে আপস্ট্রিম সাইডে মুভ করা থাকে সেক্ষেত্রে বলতে চাচ্ছি এটা লেস হার্মফুল, তেমন একটা বেশি হার্মফুল না, তবে সেটাকে অবশ্যই কি করতে হবে, সিল করতে হবে যাতে কোনো ধরনের লিকেজ না হয়। ইনিশিয়ালি ধরো কোনো ধরনের সে ঝামেলা করতেছে না, কিন্তু ধরো এটা তুমি যদি রেখে দাও তাহলে আলটিমেটলি ওখানে লিকেজ হয়ে সেটাও হচ্ছে কি বড় ধরনের ফল্ট ক্রিয়েট হয়ে সেটাও হচ্ছে কি ফেইলার ক্রিয়েট করতে পারে। তো এটাকে কি করতে হবে, আমাদের অবশ্যই সিল করে দিতে হবে। এরপর দেখো জয়েন্টস কি, জয়েন্টস হচ্ছে ইফ দ্য জয়েন্টস আর অফ এ স্মল স্কেল। জয়েন্ট কি, জয়েন্ট পড়াইছিলাম, জয়েন্ট কি বলো? জয়েন্ট কাকে বলে? in faults হ্যাঁ and crack ম্যাম ছোটখাটো যে ক্র্যাকস গুলো থাকে ম্যাম, আর ফল কাকে বলে? fractures. তাহলে ফ্র্যাকচার, জয়েন্ট আর ফল্টের মধ্যে ডিফারেন্স কি তাহলে? ইজ ডিসপ্লেসমেন্ট হওয়া না হওয়া এটা। জয়েন্টটা খুবই ছোট থাকে ম্যাম, ফল্ট কে বলছে যে বলছে, কে বলছে জয়েন্ট খুব ছোট থাকে? ম্যাম আমি ম্যাম তুমি ভালো করে দেখবে, আমার ডেফিনেশন হয় নাই, তোমার ডেফিনেশন ডিফারেন্স বিটুইন জয়েন্ট এন্ড ফল্ট কি? কি একজন জানি কথা বলছিলেন, হ্যাঁ বলো। জয়েন্টে ডিসপ্লেসমেন্ট থাকবে না আর হ্যাঁ। ফল্ট ডিসপ্লেসমেন্ট থাকে। ইয়েস ইয়েস, জয়েন্টে ডিসপ্লেসমেন্ট থাকবে না, জয়েন্টটা হচ্ছে কি শুধুমাত্র ক্র্যাক, কিন্তু ফলটা কি হবে ওই জায়গাটাতে ক্র্যাকের সাথে কি থাকবে, ডিসপ্লেসমেন্টও থাকবে। তো এখন যেটা বলতে যাচ্ছে এখানে দেখো তোমরা এই জিনিসটা ভুল করো, তো অনেকে ডেফিনেশন লেখার সময় জয়েন্টের জায়গায় ফল্ট লিখো, ফল্টের জায়গায় জয়েন্ট লিখো, এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবা। এখন দেখো জয়েন্ট কি, ইফ দ্য জয়েন্টস আর অফ এ স্মল স্কেল, যদি হচ্ছে জয়েন্টটা স্মল স্কেলে হয়, ওই যে জায়গাটাতে রক ক্রাস্ট করা আছে সেটাকে রিমুভ করে কনক্রিট দিয়ে রিপ্লেস করে দিতে পারবো। ইফ দ্য জয়েন্ট আর অফ লার্জ স্কেল, জয়েন্ট যদি বড় স্কেলে হয়ে থাকে, সাইজে বড় হয়, they prove highly objectionable as they serve as channels for the leakage of water, কারণ ওই পোর্শনটা হচ্ছে ওই পোর্শন দিয়ে ওয়াটার লিক হওয়ার চান্স বেশি থাকে এবং ফাউন্ডেশন রকটাকে কি করে উইক করে ফেলে, আনস্টেবল করে ফেলে, আলটিমেটলি আমার ড্যামটা কি হবে তখন ফেল করবে। গ্রাউটিং উইথ গুড কোয়ালিটি সিমেন্টিং ম্যাটেরিয়ালস মেক দ্য রক স্ট্রং অ্যান্ড স্টেবল। ধরনের ক্ষেত্রে আমার কি করতে পারে, আমি ওই জিনিসটাকে রিপ্লেস করে আমরা কনক্রিট দিয়ে অথবা সিমেন্টিং, ভালো কোয়ালিটির সিমেন্ট ম্যাটেরিয়াল দিয়ে আমরা গ্রাউন্ডিং করে ওই রকটাকে আমরা কি করতে পারি, স্টেবল করতে পারি। এরপর দেখো, এরপরে হচ্ছে আরেকটা টপিক, সেটা হচ্ছে রিজার্ভার। এটা আজকে আর পড়াবো না তোমাদেরকে, তোমাদের আজকে পড়ালাম ড্যাম, এরপর থাকবে রিজার্ভার, টানেল আর হাইওয়ে থাকবে। এই টপিক বাকিগুলো আমরা রোববারে পড়াবো। রোববারে ক্লাস আছে না 12টা থেকে?
তখন আমরা এই টপিক গুলো পড়াবো। এখন বলো এর মধ্যে আমি যে পড়াইছি কার কি কোশ্চেন আছে বলো। কারো যদি কোনো কোশ্চেন থাকে বলো, না হয় ক্লাস শেষ করব। তোমাদের আবার 2টা থেকে ক্লাস আছে, এখন 1:10। কারো কোনো কোশ্চেন থাকলে কুইক জিজ্ঞেস। বাট্রেস ড্যামটা একটু যদি বলতেন। কোনটা? বাট্রেস ড্যাম। আচ্ছা, বাট্রেস ড্যাম তোমাদের ফিগারটাতে যাই, দেখো বাট্রেস ড্যাম কি, এটা একটা ড্যাম, ঠিক আছে। এখানে হচ্ছে কি ওয়াটার, ঠিক আছে। সে কি করছে, ওয়াটারকে স্টোর করে আছে। বাট্রেস ড্যামটা আর কিছুই না, এরকম সেটা কি থাকবে, এরকম সাপোর্ট দেওয়া থাকবে। এই যে দেখো, এই তো ড্যাম, এরকম সাপোর্ট দেওয়া থাকবে, মানে এরকম সাপোর্ট দেওয়া, সাপোর্ট আগে ড্যামটাতে কি এরকম এক্সটেন্ডেড কোনো পোর্শন ছিল অন্য ড্যামে, অন্য পোর্শন ছিল না, কিন্তু বাট্রেস ড্যামে এরকম এক্সটেন্ডেড পোর্শন থাকবে। আবার হয় কি এক্সটেন্ডেড পোর্শন গুলোকেও কি করে হয় অনেক সময়, তোমরা ক্রস ওয়াল দেখছো, ক্রস ওয়াল দেখছো কখনো? যেমন মিস? যেমন ধরো আমি যদি আমার ইয়াকে দেখাচ্ছি, অ্যারোটা কি দেখা যাচ্ছে মাউসের? এখানে একটা এখানে একটা ধরো রড, এখানে একটা রড না, ধরো এরকম একটা বিম টাইপের আর কি, হ্যাঁ। এখানে একটা বিম, এখানে একটা বিম, ঠিক আছে। এখানে একটা বিম, এখানে একটা বিম, এরকম ক্রস করে দেওয়া থাকে। এরকম ক্রস করে দেওয়া থাকার মানে হচ্ছে কি তোমার ওইটার শক্তি, ধরো এই যখন এই পজিশনে আছে ধরো, হ্যাঁ। তো এখান থেকে যখন লোড আসতেছে, ধরো এর স্ট্রেংথ যা আছে তা তো আছে, কিন্তু এর স্ট্রেংথ তুমি যদি আরো বাড়াতে চাও, তাহলে এখান থেকে একটা ক্রস ওয়াল দেওয়া হয়, এখান থেকে একটা ক্রস ওয়াল দেওয়া হয়, মানে ক্রস করে দেওয়া হয় আর কি, দুটা পোর্শন অ্যাড করা হয়। তো দুটা পোর্শন অ্যাড করার ফলে হচ্ছে কি ওর স্ট্রেংথ, এই দুটো পোর্শন অ্যাড করার ফলে হচ্ছে কি, তাহলে এখানে যে লোড গুলো আসছিল সেই লোড গুলো এখন কোথায় ট্রান্সফার হয়ে যাচ্ছে, ক্রসে ট্রান্সফার হয়ে যাচ্ছে না। ক্রসে ট্রান্সফার হয়ে যাওয়ার ফলে তাহলে হচ্ছে ওর লোড ক্যারিং ক্যাপাসিটি কি হয়ে গেল, আরো বেড়ে গেল। তো এটাই বলা হচ্ছে, ক্রস ওয়াল গুলোকে বলা হচ্ছে স্ট্রুট। তো এই স্ট্রুট দিয়ে প্লাস হচ্ছে কি এরকম বাট্রেস দিয়ে সাপোর্ট দিয়ে যে ড্যামটাকে করা হয় সেটাকে বলা হচ্ছে বাট্রেস ড্যাম। আর এটা দেখো, এটা হচ্ছে অনেক বিশাল এরিয়া নিয়ে, কিন্তু ওর কিন্তু এটা কনস্ট্রাক্ট করতে অনেক বিশাল এরিয়া লাগছে। দেখো আগের ড্যাম গুলোতে কি ছিল, ধরো নর্মাল ড্যামে অল্প এরিয়াতে কভার করে ফেলে, কিন্তু এখানে যে এক্সটেন্ডেড পোর্শন গুলো দিচ্ছে, এক্সটেন্ডেড পোর্শন গুলোর জন্য আমার এরিয়াও বেশি লাগছে। তো যে লোডটা আসতেছে সেই লোডটা কি হচ্ছে কি বড় এরিয়ার জুড়ে হচ্ছে কি ট্রান্সফার হচ্ছে। তো বড় এরিয়া জুড়ে ট্রান্সফার হওয়াতে তো এটার হচ্ছে কি ফাউন্ডেশনটা কম্পারেটিভলি কম স্ট্রং হলেও হবে, কিসের থেকে, গ্র্যাভিটি ড্যাম থেকেও কম স্ট্রং হলেও হবে। এটাই বুঝাচ্ছে, বুঝছো? জি মিস। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো। ম্যাম আপনি বললেন ম্যাডাম লিকেজ যেন না হয় সেজন্য সিল করা হয়, সিলটা কিভাবে করে, মানে ফল্টে? ফল্টে সিল কিভাবে করে, সিল ম্যাটেরিয়াল দেখাইছি না। তুমি যদি প্রসিডিওর জানতে চাও যে সিল কিভাবে করে, হ্যাঁ ডিটেইল, তুমি চাইলে ভিডিও দেখতে পারো, ঠিক আছে। তুমি ম্যাডাম জিনিসটা কি ম্যাডাম, সিল জিনিসটা কি? সিল জিনিসটা কি মানে হচ্ছে তোমার সিল কেন করে, ওয়াটার যাতে মুভমেন্ট না করে সিল করবা। সিল মানে বুঝতেছো না, যেটা হচ্ছে কি করে সিল, তোমাকে বাংলায় কি বলবো, যাতে আমার হচ্ছে ওখানে হচ্ছে ওয়াটার পাস করতেছে, ঠিক আছে। আমার ফল্টের জায়গাটাতে কি করতেছে, ওয়াটার মুভমেন্ট করতেছে। এখন ওয়াটার মুভমেন্ট করার ফলে হচ্ছে কি আমার জায়গাটাতে উইক হয়ে যাচ্ছে, ঠিক আছে, সিপেজ হচ্ছে। তো তোমার যাতে ওয়াটার মুভমেন্ট না করে, তাহলে তোমাকে ওই জায়গাটাকে কি করতে হবে, ওয়াটার মুভমেন্টটাকে বন্ধ করতে হবে, ঠিক আছে। ওই বন্ধ করাটার জন্য একটা ম্যাটেরিয়াল দিয়ে তুমি বন্ধ করে দিবা, ওই জিনিসটাকে বলা হচ্ছে সিল। তুমি যদি সিল ম্যাটেরিয়ালটা দিয়ে সিল করে দাও, তাহলে ওই জায়গাটা দিয়ে আর কোনো ধরনের কি হবে না, মুভমেন্ট করবে না ওয়াটার। তো যদি মুভমেন্ট না করে তাহলে তোমার যে জিনিসটা কি হয়ে যাচ্ছে, একটা ফিক্সড রক হিসেবে কাজ করতেছে। ফিক্সড রক হিসেবে কাজ করলে তাহলে তো তোমার সেখানে কোনো ধরনের স্লাইডিংও হবে না, কোনো ধরনের লিকেজও হবে না, তাহলে তোমার স্ট্রাকচারটা কি হয়ে যাচ্ছে, সেফ হয়ে যাচ্ছে। বুঝে গেছে? আর তুমি Yes, যদি ma'am. প্রসিডিওর দেখতে চাও যে কিভাবে করে, তুমি একটা ভিডিও, তুমি চাইলে ওভাবে লিখে, তোমাদের যখনই কোনো কোশ্চেন থাকবে তোমরা ওরকম লিখে সার্চ দিবা যে তোমার ধরো সিলটা কিভাবে করে ফল্টে, ঠিক আছে। তুমি ভিডিও দেখো, তোমার তো আরো জেনারেল আইডিয়া ভালো হয়ে যাবে, কিভাবে করে তুমি বাস্তবে দেখতে পারো। বুঝে গেছে? আর কারো কোনো কোশ্চেন? আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকে ক্লাস এখানেই শেষ। তোমাদের তাহলে আমি রোববারে ক্লাস নিব 12টার দিকে, হ্যাঁ। আর রোববার এই চ্যাপ্টারটা শেষ করাই দিব। তারপরে তোমাদের অপু স্যারের কি অবস্থা,
কয়টা টপিক বাকি আছে আর? অপু কি সিটি নিছে? না মিস, অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন। আচ্ছা সমস্যা না, আমি অ্যাসাইনমেন্টটা তোমাদেরকে লাস্টে দিব, কারণ হচ্ছে রোজার সময় তো তোমরা বাসায় থাকবা, তোমাদের আমি ওই সময় অ্যাসাইনমেন্টটা দিব। যেমন একটা চ্যাপ্টার আছে ল্যান্ডস্লাইড, তো ওই চ্যাপ্টারটা আমি কোনো বই থেকে পড়াই না, বুঝছো? তোমাদের তো আগে কখনো অ্যাসাইনমেন্ট ছিল না, যেহেতু এবার অ্যাসাইনমেন্ট দিচ্ছে, তো আমি ঠিক করছি ওই চ্যাপ্টারটার উপরেই তোমাদেরকে বিভিন্ন কোশ্চেন দিব, কোশ্চেন দিয়ে প্লাস ওইটার উপরে আমি অ্যাসাইনমেন্ট দিব আর কি, ল্যান্ডস্লাইডের উপর। ঠিক আছে, ওই চ্যাপ্টারটা আমি তোমাদেরকে পিডিএফ স্লাইডটাও দিয়ে দিব, আর বিভিন্ন কয়েকটা কোশ্চেন সেট করব, ওগুলো ওইটার উপর তোমাদেরকে দিব অ্যাসাইনমেন্ট। আর নেক্সট সিটি, ধরো এটা তো 18 তারিখ একটা সিটি যাচ্ছে, এরপরে তোমরা আরেক সপ্তাহ পরে অথবা 2 সপ্তাহ টাইম নাও, নেক্সট সিটি দিবা এই চ্যাপ্টারটার উপর, ড্যাম, রিজার্ভার, টানেল, হাইওয়ে, এই চ্যাপ্টারের উপর সিটি দিবা। আর অ্যাসাইনমেন্টটা থাকবে তোমাদের ল্যান্ডস্লাইডের উপর। ঠিক আছে, তাহলে মোটামুটি তোমাদের কাভার হবে। তাহলে আজকে ক্লাস এখানে শেষ, তোমাদের নেক্সট রোববারের ক্লাস নেবো, আর 18 তারিখ সিটি।